জীবনে ফার্স্ট টাইম এরকম একটা জায়গায় আমি এসেছি। এটা হচ্ছে আর কোথাও না, সেটা হচ্ছে আলিপুর সেন্টার জেলা। আলিপুর সেন্টার জেলা আজকে পুরো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তাছাড়া এখানের মধ্যে অনেক স্বাধীনতা সংগ্রামীর রক্ত থেকে ঘাম সব কিছুই পড়ে আছে, সেইগুলোর গন্ধ নেবো আর সেটাই তোমাদেরকে আজকের এক্সপিরিয়েন্স জানাবো। আর হিস্টোরিক্যাল প্লাস হওয়ার সত্ত্বেও এই জায়গাটা এত সুন্দরভাবে সাজিয়ে রেখে দিয়েছে। আর এর তথ্য থেকে শুরু করে টিকিট প্রাইস থেকে শুরু করে সব কিছু আজকের ব্লগে জানিয়ে দেবো। কিসে করে যাবে, কিভাবে যাবে, কতক্ষণ থাকতে দেবে তোমাকে, সব কিছু জানতে গেলে আজকের ব্লগটা শেষ পর্যন্ত দেখো আর এনজয় নিতে থাকো আলিপুর জেল সেন্ট্রাল মিউজিয়ামের। স্বাগতম, কারণ আজকে চলে এসেছি আলিপুর জেল মিউজিয়ামে। আর পিছনেই দেখতে পাচ্ছি আলিপুর জেল মিউজিয়ামের বিল্ডিং, সাথে সাইডে আছে কফি হাউস। আর আমি যে ঢুকে যাবো আলিপুর জেল মিউজিয়াম, টিকিট হচ্ছে এখান থেকে করে, টিকিট করে ঢুকে যেতে হবে ভিতরে গিয়ে দেখা এর পরিবেশ কী আছে। আর আলিপুর জেলের ইতিহাস, অনেক বড় বড় ইতিহাস আছে, সব কিছু খুঁটিনাটি, কোন স্বাধীনতা সংগ্রামী কীভাবে ছিল না ছিল সব কিছু দেখাবো তোমাদেরকে এই ব্লগে। আর ইতিহাসের পাতায় বলতে পারো আলিপুর ইতিহাসে আলিপুর জেল মিউজিয়ামের কথা লেখা আছে। সেই আলিপুর জেল মিউজিয়ামে আমি চলে এসেছি তোমাদের দেখানোর জন্যে। প্রথমবার জীবনে পয়সা দিয়ে জেলে ঢুকেছি, পয়সা দিয়ে আমি জেলে ঢুকেছি। লোক পয়সা দিয়ে জেলে থাকতে চায় না, আর আমরা পয়সা দিয়ে জেলে ঢুকেছি। এটা হচ্ছে সেই আলিপুর সেন্টার জেল। আর এই সেন্টার জেলের মধ্যে তোমার কি বলবো, মানে একটা আলাদা রকম পরিবেশ। সেই পরিবেশটা তোমাদেরকে দেখানোর জন্য দেখো একবার পিছনের ভিউটা দেখো। এদিকেও আছে অফিস, শুরু করে এন্ট্রি থেকে শুরু করে একদম 30 টাকার টিকিট প্রাইস, খোলা থাকে। টোটাল ডিটেলস আমি তোমাদের সামনে তুলে ধরবো। বৃহস্পতিবার বন্ধ থাকে, বাদ বাকি প্রত্যেক দিনই খোলা থাকে। কটা পর্যন্ত খোলা থাকে? শীতকালে একটু 5টা পর্যন্ত হয়তো খোলা থাকে, গরম বলে এখন একটু বেশি সময় খোলা থাকে। সাথে কফি হাউস আছে উপরে, আর আরও অনেক কিছু আছে। তোমাদেরকে খুঁটিনাটি সব কিছু তথ্য আজকের ব্লগে মোটামুটি তোমাদের আইডিয়া দিয়ে দেবো। আর কিসে করে আসবে সেটা যারা জানতে চাইছো তাদেরকে বলি, তারা কিসে করে আসবে সেটা জানতে চাইলে হাওড়া বা শিয়ালদা থেকে বা অন্য দিক থেকে যারা আসতে চাইছো প্রত্যেককে বলি, এখন মেট্রো সিটি হয়ে গেছে আমাদের কলকাতা, পুরো চারিদিকে মেট্রো আছে। মেট্রো ধরে নেবে, যতীন দাস পার্ক নামবে। মেট্রো করে এসে যতীন দাস পার্কের 1 নম্বর গেট দিয়ে এসে সামনে থেকেই লেফটে নিলে একদম 1 নম্বর গেট দিয়ে বারোই সামনে হাজরা মোড় থেকে পায়ে হেঁটে 5 মিনিট থেকে 10 মিনিট লাগে। আর অটো ধরলে তো 2 মিনিটে চলে আসবে। আমি অটোই করে এসেছি কারণ অনেকটা ক্লান্তি ছিল আমার। আর তোমরা যারা আসতে আমি যে জেলে এসেছি, জেলে আসার পরে আমার হাত পাগুলো একটা কাঁটা দিয়ে ভাব উঠছে, কারণ জেলের যে কারাগারের যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটা যদি বুঝতে চাও তাহলে দেখো জেলের মধ্যে এই ঘরগুলো, এই ঘরের মধ্যে 2 জন থাকতো। 2 সাইডে 2 বেড আছে, এই সাইডে একটা বেড, এই সাইডে একটা বেড, সাথে উপরে একটা লাইট। আর দেওয়ালগুলো অনেকটা মোটা, 10 ইঞ্চি থেকে 20 ইঞ্চি বলতে পারো, 20 ইঞ্চি দেওয়াল আছে। দেখো দেওয়ালটা লেন্থটা দেখো। সাথে উপরে কটা আছে, পাখা টাকা কিছুই নেই। এখন মনে হয় একটু মডিফাই করেছে আলিপুর জেলে, তারপরেও বলছি এখন পাখা টাকা কিছু নেই ভিতরে। এই যে আর আইনা এইটুকু উঠো নেই জেলে। সামনে একটা পাখি, তারপর একটা মাছি, ওই সাইডে মাছির উপরে আবার অ্যাঙ্গেল দেওয়া ছিল দুটোটায়। এখানে দেখো ফাঁসির দড়ি কত সুন্দর করে রেখে দিয়েছে। হাত দিতে মানা আছে, হাত দেবে না কেউ এসে। আমি তোমাদেরকে জানাই, এই দেয়ালগুলো খালি দেয়াল নয়, এই দেয়ালগুলো আমরা শুনেছি দেয়ালের নাকি কান থাকে, কিন্তু দেয়ালের কানের সাথে যদি মুখটা থাকতো না তাহলে বলতো আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা কী করেছে দেশের জন্যে, কতটা কষ্ট করেছে। এই জেলের মধ্যে কতজন স্বাধীনতা সংগ্রামী ছিল। নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে অনেকে এই জেলের মধ্যে আটকে ছিল। বাট এই স্বাধীনতা নিয়ে আমরা যারা করছি এখন, দেশের মধ্যে একটা ছোট্ট রাজনৈতিক ইস্যু নিয়ে মারপিট, হানাহানি, খুন, ধর্ষণ থেকে শুরু করে কী না হচ্ছে, সেইগুলো আমাদের ভাবানো উচিত। আর এই যে জেলের স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস, এদের ইতিহাসকে আমরা অস্বীকার করতে পারবো না। তার সাথে এই স্বাধীনতাটা আমাদের কীভাবে এসছে সেটা তো জানা উচিত। সেই জন্য এইরকম জায়গায় ভিজিট করে দেখা উচিত। দেখা হসপিটালে এরকম ফাঁসির আগে যারা ফাঁসি দেওয়ার পরে বডিটা এই জায়গায় রাখা হতো, সেইগুলোর মধ্যে জেলে যারা ফাঁসি হয়েছে তাদের এই জায়গায় রাখা হতো। আমি সেই ঘরের মধ্যে ঢুকেছিলাম। এখানে কিউআর দেওয়া আছে, কিউআর দিয়ে আর স্বাধীনতা সংগ্রামের গান চলছে এর মধ্যে, সেই জন্যে আরও গাগুলো কাঁটা দিয়ে উঠছে। স্বাধীনতা সংগ্রামী একদম মানে কী বলবো, সেই নাম নিতেই আমার একটা কেমন হচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বোস দেখতে পাচ্ছ কীভাবে জেলের মধ্যে এতদিন আটকে থাকার পরে আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল। সেই স্বাধীনতা নিয়ে কত সব কিছু দিয়ে দিয়েছে। যেহেতু মিউজিয়াম করা হয়েছে তার সাথে এখানে আটকে রেখে দিয়েছে, দেখতে পাচ্ছ। আমি এখানে খোলার নিয়ে নিচ্ছি না। আর এত কষ্ট করে স্বাধীনতা আনার পরে এই রাজনীতির হিংসা করে মানুষ খুন, ব্যবসায়ীদের হাতে ফের দেশকে তুলে দেওয়া, এইগুলো কেন করছে আমি বুঝতে পারছি না। আমাদের ভারতীয় রাজনীতিবিদরা কিন্তু ওরা কী করছে না আমার মতে, একদম মানে কী বলবো, ব্যবসায়ীদের হাতে সেই তো দেশ চলে যাচ্ছে। ফের দেশ সেই ব্যবসায়ী কিছু পুঁজিপতিদের হাত থেকে ছাড়ানোর জন্যে এনারা এইভাবে জেলের মধ্যে দীর্ঘদিন আটকানোর পরে পার হয়ে ফের স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করেছেন। আমরা সেই স্বাধীনতা সংগ্রামের মূল্যটা না বুঝে ঠিক এইভাবেই এইগুলোকে নষ্ট করছি। হয়তো এই দেয়ালগুলোর যদি কান থাকতো, বলছি দেয়ালের কান আছে সবাই জানে, কিন্তু দেয়ালগুলোর যদি মুখ থাকতো,
দুটো কথা আমাদেরকে বলতো আর আমাদেরকে ওদের ইতিহাসগুলো শোনাতো, কী করেছিল কী করেনি আমাদের দেশের জন্য, আমরা সেই মূল্য দিতে কজন বা পারবো। এটার মধ্যে যেটা খুব ইন্টারেস্টিং জিনিস, টালির ঘর, প্রত্যেকটা টালি, ছাদ দেওয়া নেই কিন্তু, কোনো ছাদ ফাদ দেওয়া নেই, সবটাই টালির। আর এত বছর পুরনো হওয়ার পরে জেলের পরিকাঠামো খুব ভালোই আছে, ভালো কন্ডিশনে আছে, এটা আমি বলতে পারি ঘোরার পরে। তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিছুদিন হলো রিকভার করে মানে জেলকে মিউজিয়াম বানালো। আর মিউজিয়ামের মধ্যে এসে যে স্বাধীনতা সংগ্রামীদের কষ্ট বেদনা কিছুটা হলেও উপভোগ করে আমরা যাতে দেশের জন্য কিছু করতে পারি, এই কথা সবাইকে জানাই। অনেক প্ল্যান করে করার ছিল, কিন্তু কিন্তু এখানে আমাদের দেশের অনেক বড় বড় ব্রিটিশরা যেভাবে করেছিল, আমাদের দেশের অনেক বড় বড় স্বাধীনতা সংগ্রামীদের এই জেলের মধ্যে আটকে রেখেছিল। আমি চাই একটা সময় তোমরা সময় করে অন্তত আলিপুর জেলে এসে নিজের দেশের প্রতি ভালোবাসাটাকে জাগিয়ে তোলো। আর কি বলবো, আর কিছু বলার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না সত্যি বলতে। আলিপুর জেলে এসে এত জায়গা ভিজিট করেছি, এত ইন্টারেস্টিং জায়গা, ইকো পার্ক, হ্যান্ড পার্ক, ট্যান পার্ক, কিন্তু সব থেকে আমার মানে মাইন্ড ব্লোয়িং লেগেছে বলতে পারো, বা ভালো লেগেছে আলিপুর জেলে এসে। জেলে না আসলে আমি হয়তো বুঝতাম না এই জেলের মধ্যে কতটা কষ্ট, কতটা কান্না, কতটা রক্ত, কতটা দেশের ভালোবাসা লুকিয়ে আছে এই জেলের মধ্যে। পুরো জায়গাগুলোর মধ্যে আলিপুর জেলও একটা পড়ে। আর আলিপুরে আমি এসেছি যখন, আলিপুর জেলের এই যে প্লেসটা দেখছো, এই যে প্লেসটা দেখছো তোমরা, এটাই হচ্ছে একটা জেলের। এখানে সব 5-7টা করে কয়েদি থাকতো, 1, 2, 3, 4, 5টা ঘর আছে নিচের তলায়, উপরের তলা তলায় 5টা আছে, 5টা করে রুম। আর পাঁচিলটা প্রায় তোমাদের আনুমানিক একটা দিয়ে আমি, হ্যাঁ 10 ফুটের কাছাকাছি, 10 ফুটের বেশি ছাড়া কম হবে না, 10-12 ফুট হাইটে পাঁচিল। তারপরে বাইরে তো আরও একটা পাঁচিল আছে। আর এই পাঁচিল টপ করলে আর একটা জেলের মধ্যে যাবে, মানে জেল থেকে বার হতে হবে না। এই পাঁচিল টপকেও যদি কেউ পালাতে চায় তাহলে আর একটা জেলের মধ্যে যেতে হবে। পাঁচিল টপ কোনো মুখের কথা না, কারণ 15-10-12 ফুটের কাছাকাছি পাঁচিল, আর এই পাঁচিল টপকে এবার এই 10 জন কয়েদিকে একসঙ্গে ছাড়তো না, এসে মাঠে কিছু যদি কাজ থাকতো বা কিছু সময়ের জন্য যদি রিলিফ করার জন্য চাইতো তাহলে মাঠে ছেড়ে দিত কিছু সময়ের জন্য। কলকাতায় আরও কোন জায়গার ইতিহাস জানার ইচ্ছা আছে কলকাতার মধ্যে, আমার কমেন্ট অবশ্যই জানাও, আমি কলকাতার মধ্যে ভিজিট করে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর আমার চ্যানেলে বিশেষ করে সব জায়গার ব্লগ আছে, তাছাড়াও আমি বিশেষ করে বেশি করে ফোকাস দিই কলকাতার ব্লগ। কলকাতায় তোমাদের যেরকম অচেনা কোনো জায়গা থাকে, নতুন কোনো জায়গা থাকে, সব কিছু আমাদেরকে জানাও, আমি সেখানে ভিজিট করব, করে তোমাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ তুলে ধরবো। সেই ব্লগ থেকে তোমরা তথ্য পাবে, এখানে আসতে পারে। জেলে দাঁড়িয়ে আছে, সেই জেলের তোমাদেরকে কিছু বাইরের দিকের থেকে সামনের দিকের থেকে টোটাল স্ট্রাকচারটা তোমাদেরকে দেখায়। দেখো সামনের দিকে আসলে এরকম একটা লম্বা বিল্ডিং দেখতে পারবে। এখন এন্ট্রি গেট হয়েছে একটা সাইডে, সাথে কফি হাউস রয়েছে, সাইডে পার্কিং আছে, ছেড়ে সব কিছু ছেড়ে এর মধ্যে আসলে সেন্টার পয়েন্ট পাবে একটা। তোমরা সেন্টার পয়েন্ট পাওয়ার পরে জেলখানা হচ্ছে এই লাইন দিয়ে, জেলখানা দেখতে পাচ্ছ একদম মানে এইরকম ধরনের 4 সাইড দিয়ে, মাঝখানে একটা সেন্টার আছে, সেন্টার হচ্ছে এই পাশেই আমার যে সেন্টারটা, আর মাঝখানে লাইন দিয়ে এই জেলখানার বিল্ডিংগুলো আছে। এই সাইডে পিছন সাইডে একটা, সামনের সাইডে একটা, এইভাবে করা আছে, কটা আছে মনে হয় এগুলোকে কালেকশন করে এখন ঠিকঠাক করেছে। যাই হোক দেখতে পাচ্ছ কুঠিরগুলো আছে, কুঠির সেই সামনে লাল লাল কুঠির যেগুলোকে ঢুকছিলাম আমি ছোটো ছোটো, ওই কুঠিরগুলো সব কুঠিরের আকার দেওয়া আছে। আর মেন বড় জেলটা দেখো, 1, 2, 3, 6, 7টা দিকে চলে গেছে জেলের, এরকমভাবে 7টা দিকে চলে গেছে, 7টা সাইডে চলে গেছে, গিয়ে বিভাগ থেকে বড় বড় বিল্ডিংয়ে, তার মধ্যে আসামি কয়েদিরা থাকতো। এমনিতে বসে বসে জেলে খাওয়া দিত না, জেলে এমনি বসে বসে খাওয়া দিত না, এখানে যে পুলিশ থাকতো দাঁড়িয়ে, আর এদিকে রান্না বান্না হতো, দেখতে পাচ্ছি চুলো করা আছে, এদিকে রান্না বান্না হতো, কুয়াগুলো সম্ভবত পানি থাকতো, এদিকে থালা বাসন ধোয়ার যে জায়গাটা হয়, ধোয়ার পরিষ্কার করার, এগুলোয় পানিই থাকতো সম্ভবত, কোনোটায় নোংরা পানি, কোনোটায় পরিষ্কার পানি থাকতো। তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখি, এই যে চুলো করা আছে, চুলোয় কিন্তু এই জেলেরা কয়েদিরাও অনেকে রান্না করতে হতো, নিজেরা রান্না করে খেতে হতো। আর এই রান্নাঘরটা এখন কী করে রেখে দিয়েছে তোমাদেরকে জানাই। আগে তাঁত শিল্প প্রচুর পপুলার একটা শিল্পের মধ্যে একটা তাঁত শিল্প ছিল, কাপড়ের জিনিসের কত ডিমান্ড তোমরা সবাই জানো। সেই সঙ্গে ওনারা এইভাবে কষ্ট করতো, জেলের মধ্যে খালি খাবার দিত না, এইভাবে কাজ করে রাখতো, আসামিগুলোকে দিয়ে এইভাবে কাজ করে রাখতো। তাঁতগুলো দেখতে পাচ্ছ সব, সামনের দিকে আরও আছে, এখানে বিছানা আছে, সব কিছু আছে, দেখতে পাচ্ছ তাঁতগুলো। এই যে কলসিটা দেখছো, এই কলসির মধ্যে পানি রাখা থাকতো, পানি খেত ওরা, হ্যাঁ পানির ওই যে খাওয়ার জন্য মগ রাখা ছিল, সব কিছু রাখা আছে। আর মগ দিয়ে পানি খায় তো তুলে পিপাসা লাগলে। তাছাড়া এই তাঁত শিল্প যেগুলো শিল্প, প্রত্যেকটা মানে কাজ করিয়ে খাওয়া দেবে, এমনি ফ্রিতে খাওয়া দেবে না। আমাকে ভাবছো জেলের মধ্যে এসছি স্বাধীনতা সংগ্রামের জন্য, জেলে এসছি খাওয়া দেবে, থেকে যাবো ঘুমিয়ে যাবো, তাহলে সেই তো বাড়ি থাকলে কাজ করেই খেতে হবে। কিন্তু এখানকার কাজটা সেরকম কাজ নয়, এখানে কুকুরের মতো কাজ করা যাবে।
মানে যেগুলো কোম্পানি হাতে যখন দেশ চলে যাবে না, তোমাকে তখন কুকুরের মতো কাজ করাবে, দাসপ্রথার মতো, তোমার বাড়ির মেয়েদের পছন্দ হলে নিয়ে চলে যাবে, সেরকম অবস্থায় ছিল দেশ। সেই সেই জায়গা থেকে আমাদের দেশকে বাঁচিয়েছে এরা। এদেরকে কী বলে মনের কাছ থেকে রেসপেক্ট আনবো সেটা বুঝতে পারছি না। তোমরাও অবশ্যই এই ব্লগটা দেখার পরে তোমাদের সচেতনতা বৃদ্ধি করো। আর এরকম যারা যেই সরকারি আসুক না কেন, যে শাসন ক্ষমতায় আসুক না কেন, এই দিকটা খেয়াল রেখে তোমরা অবশ্যই কোম্পানি হাতে যারা দেশকে তুলে দেয় তারা কীভাবে দেশের জন্য কিছু করতে পারে। তোমাদেরকে দেখালাম এতক্ষণ ধরে কীভাবে চরকি ঘুরিয়ে তাঁত শিল্পগুলোকে সুতো তৈরি করতো, চরকি ঘুরিয়ে চরকি স্ট্রাকচারে বসে আছে, চরকি ঘুরিয়ে কীভাবে তৈরি করতো প্রত্যেকটা আসামি। আর এখানে যদি এর মুখের ওপরে কথা বলতো, ব্রিটিশ পুলিশদের ওপরে কথা বললে কীভাবে শাসন করতো সেটাও দেখাবো, সেটাও তুলে ধরেছে এখানে। সত্যি খারাপ লাগা বা ভালোবাসার জায়গাটা এদের প্রতি খারাপ লাগছে। পুলিশদের দেখে মনে হচ্ছে মেরে দিই, এখনই চোখের সামনে পড়ে দাঁড়িয়ে আছে, মেরে দিই। আর এই এনারা যারা স্বাধীনতা সংগ্রামী রয়েছে মনে হচ্ছে বুকে জড়িয়ে ধরে এখনও বলি, তোমরা যেটা করেছো সেটা আমরা পারলাম না। এই কথাটা আরও একবার বলতে ইচ্ছা করছে এদের বুকে জড়িয়ে ধরে। এখানে প্রত্যেকটা জিনিস এই যে প্রত্যেকটা জিনিস রিয়েলিস্টিক ফিল করানোর জন্যে এর মধ্যে সাউন্ড সিস্টেম ব্যবহার করেছে খুব সুন্দরভাবে। আর দেখতে পাচ্ছ এরা কয়েদিরা একে অপরের, যার গায়ে বল ছিল সে কীভাবে কী করতে, দেখো যার গায়ে বল ছিল, মানে যার গায়ে ক্ষমতা বেশি ছিল সে বসে আছে, ওরা পার্টি দিচ্ছে সবাই। একটা করে ব্ল্যাঙ্কেট ছিল সাথে, এই ব্ল্যাঙ্কেট আছে, যেটা ব্ল্যাঙ্কেট আছে ভালো করে, হ্যাঁ দেখতে পাচ্ছ সেন্সারগুলো কাজ করছে কীভাবে, প্রত্যেকটা ব্ল্যাঙ্কেট রাখা আছে। একটা করে ব্ল্যাঙ্কেট না, এটা কম্বল রাখা আছে, একটা বাথরুম। তো এতটা লোকের একটাই বাথরুম, যদি দুজনে একসাথে বাথরুম লাগে তাহলে যেতে পারবে না। বাথরুম আছে একটাই, আর সেই বাথরুমটাকে সবাইকে ইউজ করতে হতো। তার সাথে সাথে এতটা লোক, এই যে টোটাল বাইরে এতটা লোক আছে, 102 নম্বর কয়েদি নাম্বার দেওয়া আছে গোসল করার জন্য। এই জায়গাটা দেখতে পাচ্ছি একটাই সাবান নেওয়ার জায়গা আছে, সেটা একটাই গোসলখানা, এখান থেকে থাম্বা থেকে জল নিয়ে গোসল করতে হতো, আর সেই জলটা নিয়ে গোসল করতে হতো। নিজেও বুঝতে পারছি না, আর না বুঝতে পারার কারণে এটা আমি ঠিক বিষয়টা তুলে ধরতে পারছি না। এদিকে দেখো গামছা সব কিছু গামছা দিয়ে বানানো, কী বানিয়েছে বুঝতে পারছি না। এখানে একটা খুব সুন্দর আর্কিটেক্টটা বানিয়ে রেখেছে। আর এই যে লাল মতো পৃথিবীর মতো দেখা যাচ্ছে, এর ভিতরে ঢুকে যায়, কী হচ্ছে দেখি সামনে। এখানে অনেক স্বাধীনতা সংগ্রামের নাম লেখা আছে, অনেকেই আছে যারা আত্মনাদ করেছিল তাদেরকে ইয়ে করা আছে, ইন্ডিকেট করা আছে। বাহ, অসাধারণ একটা রুমে চলে এসেছি। ওহ, এসির ঠান্ডা হাওয়া, এতক্ষণ ঘুরছিলাম, খুব কষ্ট ছিল গরমে। আমি চাইছিলাম একটা ঠান্ডা পরিবেশ, আর এর পরিবেশ চাইছিলাম। এর মধ্যে পাতাগুলো দেখুন, ইতিহাসের পাতায় যেসবগুলো লেখা ছিল সেই সব কিছু লেখা আছে ভিতরে। আমি তোমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছ না, আমি বুঝতে পারছি এই সাইড থেকে গেলে সোজা হবে। আর দেখো এখানে অনেক রকম, আমি ভাবছি এটা তো এই জেলটা আমাদের কলকাতার জেল, আর তিহার জেলে তাহলে আরও ঠিক কত খাতারনাক ছিল তিহার জেলটা। যদি কোনো সময় তিহার জেলকে মিউজিয়াম বানাবো, তিহার জেলে মিউজিয়াম বানাই, গিয়ে অবশ্যই ভিজিট করে তোমাদের জন্য ব্লগ আনবো। আর ন্যাশনাল ফ্ল্যাগ আগেকার আমাদের অনেক প্রথম ন্যাশনাল ফ্ল্যাগ বলতে পারে এটা মনে হয় আগে ছিল, তারপরে এটা হয়েছে। যাই হোক, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগগুলোর সম্মানার্থে সাইডে ন্যাশনাল ফ্ল্যাগ দিয়ে রেখেছে দুটো, আর এই সাইড দিয়ে আবার এক্সিট করে নিই, এন্ট্রি করেছিলাম ওই দিক থেকে। এটা কী আছে, যুবকেরা এখানে সঙ্গীত চর্চার অনুশীলন করার জন্য আসে, কিন্তু আসল উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা বাস্তবে। অরবিন্দ ঘোষ ও তাঁর ভাই বাড়ির মুখ্যমন্ত্রীকে সাপ্তাহিক পত্রিকা যুগান্ত প্রকাশ করে। এই পত্রিকা প্রতিনিয়ত ভিতরে 3D একটা 3D ভালো শো চালাচ্ছিল, আর ওই শোটা তোমাদেরকে কিছুটা দেখালাম। তাছাড়াও বাইরের অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে দেখিয়ে দিই। অনেক 1 পয়সা 2 পয়সা 10 পয়সা যারা দেখোনি তাদের জন্যে এখানে সেগুলো সংরক্ষিত করে সেরকম ধরনের কিছু বানিয়ে রেখে দিয়েছে। তাছাড়াও অনেক দেবদেবীর ফটো, স্বাধীনতা সংগ্রামীদের ফটো সব কিছুই ঝুলানো আছে বাইরে। আর এই ঘরটা হচ্ছে সেই ঘরটার ভিতরে এতক্ষণ আমি
তোমাদেরকে ভিজিট করে দেখাচ্ছিলাম, আর তোমরাও দেখছিলে আমাদের দেশের মেয়েরা কত এগিয়ে ছিল আগেকার, মানে এখন তো ফ্যাশন হয়ে গেছে, ট্রেন্ড হয়ে গেছে, বাট মেয়েরাও যে প্রতিবাদ করতে জানে, প্রতিবাদের ভাষা বলতে জানে, তার একটা বাস্তব উদাহরণ করে রেখে দিয়েছে আলিপুর জেল মিউজিয়ামে। দেখতে পাচ্ছ কতগুলো মহিলা সংগ্রামীদের ডিটেলস দেওয়া আছে, যারা ভিজিট করবে তারা অবশ্যই দেখবে। আর মেয়েদের পাওয়ার, সত্যি এদেরও পাওয়ার দরকার হয়, কারণ নাহলে একটা সংগ্রামী ছেলে যদি তৈরি করতে পারে একটা মহিলা, তাহলে তার ফ্যামিলিটাকে সংগ্রামী করতে পারবে, পুরোটাই করতে পারে, একটা ফ্যামিলির মূল গড় বলতে পারো মেয়েরা। আর সেই মেয়েদের কতটা অবদান রয়েছে স্বাধীনতার জন্যে, সব কিছু জানতে গেলে আলিপুর জেলা আসতে হবে তোমাদেরকে অবশ্যই। আর এসে ভিজিট করে দেখে জানাবে কেমন লেগেছিলো, আর কেউ যদি এসে থাকো তাদের কেমন লেগেছিলো অবশ্যই জানাও কমেন্টে। ভারতের প্রত্যেকটা স্বাধীনতা সংগ্রামীদের স্ট্যাচু, কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে, আর আজাদিন ফোর্সের নেতা আমাদের আজাদিন ফোর্স এবং ফরওয়ার্ড ব্লক তখন ছিল, সেই তার নেতা নেতাজি সুভাষচন্দ্র বোস। স্বাধীনতার কথা মনে আসলেই ওনার কথা, ওনার রেসপেক্ট, ওনার ত্যাগ ভুলতে পারি না আমি, সত্যি। সেই স্লোগানটা মনে আছে, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে দেবো স্বাধীনতা। ঘুরতে ঘুরতে তো খিদে তো পেয়ে যাবে, আর খিদে পেয়ে গেলে পিছনে দেখতে পাচ্ছ খাবারের কিছু স্টল আছে। যারা আলিপুর মিউজিয়ামে এসছো, জেল মিউজিয়ামে, তাদের জন্যে অনেক অনেক শুভকামনা রইল। আর যারা আসোনি তারা একবার অন্তত এসে ভিজিট করে দেখে যাও। আর যারা এসেছিলো তাদের কেমন লেগেছিলো আলিপুর জেল মিউজিয়াম? এই পাঁচিল তোমাদের সঙ্গে কথা বলেছিল, কি কথা বলেছিল, আর জেলে এসে তোমরা কি ফিলিংস নিতে পেরেছিলে, ইতিহাসের কতটা জিনিস জানতে না সেগুলো জেনে গেছিলে, সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকেরকার ব্লগটা এই পর্যন্তই, আবার কোনো নতুন ব্লগে দেখা হবে। আর আলিপুর জেল মিউজিয়াম ব্লগ এই পর্যন্ত, আবার কোনো নতুন ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেশের জন্য কিছু করবে। এই স্বাধীনতা সংগ্রামীদের কথা মনে পড়লে কিছু প্রতিবাদী ভাষায় কথা বলবে, এটাই চাই। আবার কোনো নতুন ব্লগে দেখা হবে। বাই, অ্যান্ড টেক কেয়ার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।